নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চেনা অচেনা গল্পে আপনাদের স্বাগত। আজ আমি পায়েল আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটির নাম হীরামন তোতার কাহিনী। গল্পটি আমি পাঠ করছি ঠাকুমার ঝুলি বই থেকে। তো আসুন গল্পটি শুরু করা যাক। একদিন এক শিকারী শিকারের জন্য গভীর এক জঙ্গলে গেল। সেখানে ঘুরতে ঘুরতে একটি গাছের ডালে সুন্দর হীরামন তোতা পাখি দেখতে পেল। আর সঙ্গে সঙ্গে শিকারী কাঁধ থেকে তার তীরধনুক নামিয়ে হীরামন তোতার দিকে তাক করল। হীরামন তোতা গাছের ডালে বসে শিকারীকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল। সে তখন মানুষের ভাষায় কাতর স্বরে বলল, ওহে শিকারী, আমাকে মেরে ফেলে তোমার কী লাভ? বড় জোর রান্না করে কয়েক টুকরো মাংস খেতে পারবে। তার চেয়ে বরং আমাকে এই রাজ্যের রাজার কাছে বিক্রি করে দাও, দেখবে তুমি অনেক টাকা পাবে। শিকারী হীরামন তোতা পাখির কথা শুনে তাচ্ছিল্য ভরে বলল, তোমাকে রাজার কাছে বিক্রি করলে কত আর টাকা পাওয়া যাবে? তোতা পাখি বলল, তুমি আমার কথা একবার বিশ্বাস করে দেখতে পারো। আমার দামের কথা আমি নিজেই না হয় রাজাকে বলবো, তোমাকে কোনো কথা বলতে হবে না। শিকারী এক মুহূর্ত চিন্তা করে বলল, ঠিক আছে, তোমার কথা মতোই না হয় সব কিছু হবে, দেখি মূল্য কতটা পাই। এক সময় শিকারী হীরামন তোতাকে নিয়ে রাজদরবারে উপস্থিত হলো। মহারাজ, পাত্র, মিত্র সহ রাজদরবারে বসেছিলেন। শিকারীর হাতে সুন্দর হীরামন তোতা পাখি দেখে তিনি সভাসদেদের উদ্দেশ্যে বললেন, ভারী সুন্দর পাখি তো। রাজদরবারে উপস্থিত সকল সভাসদ মহারাজের কথায় সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছেন মহারাজ। শিকারী মহারাজের সামনে এসে অভিবাদন জানিয়ে বললেন, মহারাজ, আমি এই পাখিটি আপনার কাছে বিক্রি করতে চাই। মহারাজ খুশি হয়ে বললেন, তা তোমার এই পাখির জন্য কত দাম দিতে হবে শুনি? শিকারী বলল, মহারাজ, পাখির দাম পাখি আপনাকে নিজের মুখেই বলবে। আপনি অনুগ্রহ করে পাখির কাছেই সেটা জিজ্ঞাসা করুন। মহারাজ শিকারীর কথা শুনে অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, লোকটি নিশ্চয়ই পাগল। তাই রেগে গিয়ে বললেন, আমার সঙ্গে মশকরা হচ্ছে? পাখি কথা বলতে পারে? এই কে আছো? এই উন্মাদকে গলা ধাক্কা দিয়ে রাজদরবার থেকে বের করে দাও তো। শিকারী হাত জোর করে অনুরোধের সুরে বলল, অপরাধ ক্ষমা করবেন মহারাজ, অনুগ্রহ করে এই গরিবের কথা একবার বিশ্বাস করেই দেখুন না। মহারাজ বললেন, ঠিক আছে, তা হীরামন, বলো দেখি তোমার দাম কত? হীরামন তোতা পা তুলে প্রথমে মহারাজকে প্রণাম জানিয়ে বলল, মহারাজ, আমার মূল্য 1,000,000 স্বর্ণ মুদ্রা। তোতার মুখে মানুষের কণ্ঠস্বর শুনে মহারাজ চমকে উঠলেন। মনে মনে ভাবলেন, শিকারী তো মিথ্যে বলেনি। টাকার অঙ্কটা শুনে মহারাজ আবার বললেন, এত টাকা দিয়ে তোমাকে নিয়ে আমার লাভ? মহারাজ, লাভ লোকসানের ব্যাপারটা তো এখনই কিছু বোঝাতে পারবো না। মহারাজ অবশেষে শিকারীকে 1,000,000 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় দিলেন। মহারাজের নির্দেশে হীরামন তোতার জন্য একটি সোনার খাঁচা তৈরি করা হলো। সোনার খাঁচাটি মহারাজের সিংহাসনের পাশেই রাখা হলো। দিনে দিনে মহারাজ পাখিটিকে যত দেখছেন ততই যেন মুগ্ধ হচ্ছেন। হীরামন তোতা যে শুধু দেখতেই সুন্দর তা নয়, গুণও আছে অনেক। মহারাজের যখন মন খারাপ লাগতো তখন হীরামন সুন্দর সুন্দর গান গেয়ে মহারাজকে শোনাতো। তাতে মহারাজের মন খুশিতে ভরে উঠত। আবার তোতা পাখি অনেক সময় শাস্ত্রের কথাও বলতো, নানান রকম উপদেশ দিত। মহারাজ ভেবে দেখলেন যে খুবই কম দামে তিনি এই দুষ্প্রাপ্য পাখিটি কিনেছেন। এই রাজার ছিল 6 রানী। রানীদের মনেও কোনো সুখ ছিল না, থাকবেই বা কি করে? এত বছর পার হয়ে গেল অথচ কোনো রানী সন্তানের মা হতে পারেননি।
এদিকে সারাদিন হীরামন তোতাকে নিয়ে রাজার সময় ভালোই কেটে যায়। রানীদের মনে হিংসে, এই তোতা পাখি রাজার সর্বনাশ ডেকে আনছে, একে যে করেই হোক তাড়াতে হবে, না হলে শান্তি আসবে না। মনে মনে ছয় রানী ফন্দি আঁটতে লাগলেন। একসময় রানীদের সুযোগও এসে গেল। পাত্র মিত্রদের নিয়ে শিকারে বেরিয়েছিলেন মহারাজ। 5-6 দিন জঙ্গলেই কেটে যাবে, তারপর শিকার শেষ করে মহারাজ ফিরবেন। এই সুযোগ রানীরা কেউ হাতছাড়া করতে চাইলেন না। যুক্তি করে 6 রানী হীরামন তোতার খাঁচার কাছে গেলেন। হীরামন তোতা 6 রানীকে একসঙ্গে দেখে ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করতে লাগলেন। রানীরা পাখির মুখে ভগবানের নামগান শুনে বিভোর হয়ে পড়লেন এবং হীরামন পাখিকে মারার কথা বেমালুম ভুলে গেলেন। সেদিন আর হীরামনকে তারা তাড়াতে পারলেন না। পরদিন ঠিক করলেন হীরামনকে যে করেই হোক তারা তাড়াবেন। মনে মনে ঠিক করলেন আজ আর হীরামনের মধুর স্বর শুনে কিছুতেই স্থির লক্ষ্য থেকে তারা দূরে সরে যাবেন না। 6 রানী যথাসময়ে উপস্থিত হলেন হীরামনের সোনার খাঁচার সামনে। হীরামন ভগবানের নামগান শুরু করার আগেই হঠাৎ এক রানী বলে বসলেন, আচ্ছা হীরামন, মহারাজ তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, বলেন তোমার মতো বুদ্ধিমান আর একটিও নেই। তা বলো তো হীরামন, আমাদের 6 রানীর মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত? বুদ্ধিমান হীরামন রানীদের ফন্দি বুঝতে পেরে বলল, এই খাঁচার ভেতর থেকে তোমাদের দেখে কি বলি বলো তো? খাঁচায় থেকে তোমাদের মুখ যে ভালো করে দেখতে পাচ্ছি না। এক কাজ করো, খাঁচার মুখ খুলে দাও, আমি বাইরে বেরিয়ে তোমাদের ভালো করে দেখে বলে দেব কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত। 6 রানী হীরামনকে মারার আগে একটু মজা করার জন্য বললেন, ঠিক আছে হীরামন, তাই হবে। এই বলে 6 রানী ঘরের সমস্ত জানলা বন্ধ করে দিয়ে খাঁচার দরজা খুলে দিলেন। হীরামন খাঁচার বাইরে বেরিয়েই দেয়ালের মাথার ছোট্ট ঘুলঘুলিটা দেখে মনে মনে আশ্বস্ত হয়ে ভাবল, দরজা জানলা বন্ধ করলে কি হবে, আমি আমার পালাবার পথ ঠিকই পেয়ে গেছি। হীরামন বাইরে বেরিয়ে এলে রানীরা বললেন, এবার বলো তো হীরামন, আমাদের মধ্যে কে বেশি সুন্দরী আর কে বেশি কুৎসিত? হীরামন হিহি করে তাচ্ছিল্যের হাসি এসে বলল, ওগো 6 রানী, গর্ব করার মতো তোমাদের কারোরই সেই রূপ নেই। মহারাজ তোমাদের অনুগ্রহ করে গ্রহণ করেছেন। রূপ যদি দেখতে হয় চলে যাও 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই রাজ্যে, সেই রাজকন্যার রূপের সুখ্যাতি কে না জানে। তোমরা তার পায়েরও যোগ্য নও। তবে রে, বলে 6 রানী যেই হীরামনকে মারতে গেলেন, হীরামন অমনি ফুরুত করে সেই ঘুলঘুলি দিয়ে পালিয়ে নীল আকাশে উড়ে গেল। মহারাজ শিকার শেষে ফিরে হীরামনকে দেখতে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কোথায় গেল তার হীরামন? চিৎকার করে চাকর বাকরদের ধরে আনবার আদেশ দিলেন, কিন্তু তারা জানবেই বা কি করে? রাজার হুঙ্কারে তারা ঠকঠক করে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, আমরা কি করে জানবো হীরামনের খবর? আমরা ভুলেও কখনো আপনার অন্দরে প্রবেশ করিনি। তিনি ডেকে পাঠালেন রানীদের। তারা হীরামন নেই শুনে আকাশ থেকে পড়লেন, মরা কান্না জুড়ে দিলেন। মহারাজ হীরামনের বিরহে মনমরা হয়ে পড়লেন। সর্বক্ষণ গালে হাত দিয়ে হীরামনের কথা ভাবতে লাগলেন। রাজ্য, রাজকার্য, এমনকি নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে পর্যন্ত উদাসীন হয়ে পড়লেন। মন্ত্রীদের মাথায় হাত পড়ে গেল। মহারাজ এমন উদাসীন হয়ে পড়লে রাজকার্য দেখাশোনা কে করবে? শেষ পর্যন্ত মন্ত্রীরা আলোচনা করে ঢোল পিটিয়ে রাজ্যের সর্বত্র জানিয়ে দিল, যে ব্যক্তি মহারাজের হীরামন তোতা ফিরিয়ে দিতে পারবে তাকে 500 স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করা হবে। এদিকে হীরামন তোতা মন্ত্রীদের ঘোষণার কথা একসময় জানতে পারল। রাজপ্রাসাদের নিকটে এক কাঠুরের কুঁড়ে ঘর ছিল। সে সারাদিন কাঠ কেটে অতি কষ্টে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছিল। হীরামন তোতা একদিন কাঠুরের কুঁড়ে ঘরের সামনে গিয়ে বলল, ও কাঠুরে ভাই, আমি মহারাজের হীরামন তোতা পাখি। তুমি কি পুরস্কারের ঘোষণা শুনেছ? আমাকে মহারাজের কাছে পৌঁছে দিলে 500 স্বর্ণমুদ্রা উপহার পাবে। দেখবে তোমার আর কোনো দুঃখ থাকবে না, আর কষ্ট করে তোমাকে কাঠ কাটতেও হবে না।
হীরামন্ত তার কথা শুনে বৃদ্ধ কাঠুরের চোখে জল এসে গেল। বৃদ্ধ কাঠুরে হীরামন্ত তাকে নিয়ে গেল রাজার কাছে। মহারাজ তার হারানো হীরামনকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। বৃদ্ধ কাঠুরেকে প্রতিশ্রুতি মতো পুরস্কার দিয়ে বিদায় দিল। তারপর মহারাজ হীরামন্ত তাকে একসময় কাছে পেয়ে জিজ্ঞেস করলেন, শোনো পাখি, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে? হীরামন্ত তা তখন মহারাজকে ছয় রানীর সমস্ত কথা বলল আর বলল, মহারাজ, আপনার এই ছয় রানী আসলে মানবী নয়, রাক্ষসী। মহারাজ বললেন, আমার আর কিছুই ভালো লাগছে না হীরামন, আমি কেমন যেন একা হয়ে গেছি। ও এই কথা, তার জন্য এত ভেঙে পড়ার কি আছে? আপনার মন মতো মানুষ আমি আগে থেকেই ভেবে রেখেছি। আমি নিয়ে আসব আমাদের নতুন রানীমাকে। হীরামনের কথায় মহারাজের মন আনন্দে ভরে উঠল। ব্যস্ত হয়ে বললেন তিনি, কে সে হীরামন? কোথায় থাকে সে? 7 সমুদ্র 13 নদীর পাড়ে আমি আপনাকে নিয়ে যাব সেই স্বর্ণকেশী গৌরবর্ণা রূপবতী রাজকন্যার কাছে। তবে একটা শর্ত আছে। কি শর্ত হীরামন? আমি যে কোনো শর্তে তৈরি। মহারাজ, আমার প্রথমে প্রয়োজন একটি পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমরা অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যাব। এক্ষুনি আমার একটা পক্ষীরাজ ঘোড়া চাই। মহারাজ অবাক হয়ে বললেন, পক্ষীরাজ ঘোড়া সে আমি কোথায় পাবো হীরামন? আমার আস্তাবলে অনেক ঘোড়া আছে, তুমি তার মধ্যে থেকে যে কোনো একটা ঘোড়া বেছে নাও। হীরামন বলল, ঠিক আছে, আস্তাবলে চলুন। মহারাজ হীরামনকে নিয়ে আস্তাবলে গেলেন। হীরামন সারি সারি ঘোড়া পরখ করে দেখে একটা ঘোড়ার সামনে দাঁড়িয়ে বলল, মহারাজ, এই ঘোড়াই আমাদের নিয়ে যেতে পারে। পক্ষীরাজ একটাই আছে আপনার আস্তাবলে। হীরামনের কথায় মহারাজ বিরক্ত হয়ে বললেন, দিন দিন তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে হীরামন। আস্তাবলে এত সুন্দর সুন্দর ঘোড়া থাকতে তুমি কি না পছন্দ করলে একটা অর্ধমৃত ঘোড়াকে? এখন দেখছি আমার ছয় রানী ঠিকই বলেছিল, পাখির কথা শুনে কাজ করলে একদিন আপনাকে বিপদে পড়তে হবে। তোমার কথা শুনে আমার ছয় রানীকে হত্যা করা উচিত হয়নি দেখছি। মহারাজের কথায় হীরামন্ত তা একটুও বিচলিত হলো না, বরং মিষ্টি গলায় বলল, মহারাজ, আপনি আপনার শর্ত থেকে কিন্তু দূরে সরে যাচ্ছেন। আপনি কিন্তু বলেছিলেন আমার নির্দেশ অনুযায়ী কাজ করবেন, কোনো সময়ই প্রতিবাদ করবেন না। আপনি যে ঘোড়াটিকে অর্ধমৃত বলে তাচ্ছিল্য করছেন, এটাই আসলে পক্ষীরাজ। অনাহারে অযত্নে এর চেহারা এত খারাপ হয়ে গিয়েছে, এর জন্য দায়ী আপনার আস্তাবলের রক্ষকেরা। মহারাজ, কথায় আছে, জহুরি রত্ন চিনতে ভুল করে না। আপনি আমার কথা মেনে এই অর্ধমৃত ঘোড়াটিকে 3 মাস একটা নতুন পরিষ্কার পরিচ্ছন্ন আস্তাবলে রেখে ভালো খাবার দিন। দেখবেন 3 মাস পরে আপনি এই ঘোড়াকে আর চিনতেই পারছেন না। মহারাজের মনে পড়ে গেল, তাই তো হীরামনের সঙ্গে শর্ত হয়েছিল, হীরামন যা বলবে তিনি ঠিক তাই পালন করবেন। মহারাজ অনুতপ্ত কণ্ঠে বললেন, আমারই ভুল হয়েছে হীরামন, এখন থেকে তোমার কথা মতোই চলবো। আর আজই এই ঘোড়ার জন্য আমি নতুন আস্তাবল তৈরি করে এর পরিচর্যার ব্যবস্থা করছি। 3 মাস ধরে মহারাজ দিন রাত ওই ঘোড়ার যত্ন আত্তি করালেন, সময় মতো দানা খাওয়ালেন। তাতে করে মহারাজ নিজেই অবাক হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, হীরামন তো ঠিকই বলেছে, বাস্তবিক এই ঘোড়াটি অনেক উচ্চমানের। হীরামন 3 মাস পর ঘোড়া দেখে বলল, মহারাজ, এবার ঘোড়া আমাদের 7 সমুদ্র 13 নদী পার করার উপযুক্ত হয়েছে। এবার আমার দরকার এক ঝুড়ি চাঁদির মটর। মহারাজ হীরামনের আদেশ মতো এক ঝুড়ি চাঁদির মটর হীরামনকে দিলেন। একদিন সকালে সূর্য ওঠার আগে হীরামন মহারাজের ঘুম ভাঙিয়ে বলল, মহারাজ, তৈরি হয়ে নিন, আজ আমরা সেই রাজকন্যার উদ্দেশ্যে যাত্রা করব। মহারাজ হীরামনের আদেশ মতো তৈরি হয়ে নিলেন। চাঁদির মটর ঝুড়ি ঘোড়ার গলায় ঝুলিয়ে দিতে বলল হীরামন। তারপর হীরামন বলল, মহারাজ, আপনি দয়া করে চাবুক নিয়ে ঘোড়ার পিঠে উঠে বসুন, আমি আপনার কাঁধের ওপর বসছি। আর একটা কথা খুব মন দিয়ে শুনুন, ঘোড়ার গায়ে একবার মাত্র চাবুক মেরে বলবেন, সত্যিই যদি তুমি পক্ষীরাজ হও তবে আমাকে এক্ষুনি পৌঁছে দাও 7 সমুদ্র 13 নদীর পাড়ের সেই রূপবতী কন্যার প্রাসাদে। দেখবেন মহারাজ,
একবারের বেশি কিন্তু ঘোড়াকে চাবুক মারবেন না, তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। হীরামনের কথা মতো মহারাজ ঘোড়ায় চেপে বসে ঘোড়ার গায়ে কষে একবার চাবুক মেরে বলল, সত্যিই যদি তুমি পক্ষীরাজ ঘোড়া হও তবে আমাদের পৌঁছে দাও 7 সমুদ্র 13 নদীর পাড়ে সেই রূপবতী কন্যার প্রাসাদে। যেমনই বলা অমনি পক্ষীরাজ ঘোড়া মহারাজ ও হীরামনকে নিয়ে সাঁই সাঁই করে উড়ে চলল আকাশের পথে। কয়েক মুহূর্তের মধ্যেই পেরিয়ে গেল 7 সমুদ্র 13 নদী। মহারাজ এবং হীরামনকে নামিয়ে দিল রাজপ্রাসাদের কাছে এক বটবৃক্ষের ছায়ায়। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। হীরামনের পরামর্শ মতো মহারাজ ঘোড়াটিকে বটবৃক্ষের নিচে বেঁধে রেখে নিজে চড়ে বসল গাছে। হীরামন বলল, মহারাজ আপাতত আপনার কাজ শেষ, এবার আমার কাজ শুরু। এই বলে হীরামন ঝুড়ি থেকে একটা একটা করে চাঁদির মটর দিয়ে সুন্দরী কন্যা যে ঘরে শুয়ে আছেন সেই ঘরের থেকে বটবৃক্ষ পর্যন্ত একটা সুন্দর নকশা তৈরি করলো। এই নকশা করতে করতেই রাত কেটে গেল। ভোরবেলা রূপবতী কন্যার পরিচারিকা ঘরের দরজা খুলে দেখে চাঁদির মটর দানা সারি সারি পড়ে আছে। দিনের আলোয় সেগুলো ঝলমল করছে। সঙ্গে সঙ্গে সে ডেকে তুলল রূপবতী কন্যাকে। রাজকন্যা প্রথমে অবশ্য বিশ্বাস করেনি। ঘরের বাইরে এসে পা রেখে অবাক হয়ে গেল। সত্যিই চাঁদির মটর দানা পড়ে আছে। রাজকন্যা একটা একটা করে চাঁদির মটর দানা তুলতে লাগলো। মটর দানা তুলতে তুলতে একসময় পৌঁছে গেল বটবৃক্ষের কাছে। হীরামন সঙ্গে সঙ্গে মহারাজের কানের সামনে মুখ নিয়ে গিয়ে বলল, মহারাজ এই সুযোগে রাজকন্যাকে ঘোড়ার পিঠে তুলে চাবুকে এক ঘা মেরে পক্ষীরাজকে বলুন আপনার সঙ্গে প্রাসাদে পৌঁছে দিতে। যেমন বলা তেমনই কাজ। মহারাজ এক লাফে গাছ থেকে নেমে রাজকন্যাকে তুলে নিয়ে পক্ষীরাজ ঘোড়ার পিঠে বসল। চাবুকের একঘা দিয়েই বলল, সত্যি যদি তুমি পক্ষীরাজ হও তবে আমাদের খুব তাড়াতাড়ি প্রাসাদে নিয়ে চলো। হীরামন মহারাজের কাঁধে চেপে বসল। পক্ষীরাজ সাঁই সাঁই করে আকাশের বুকে উঠে গেল। মহারাজ মনে মনে হীরামনকে ধন্যবাদ দিতে লাগলেন। রাজকন্যা পেয়ে রাজার মনে দুর্বুদ্ধি জেগে উঠল। মহারাজের মনে হচ্ছিল পক্ষীরাজ ঘোড়া খুব তাড়াতাড়ি চলছে না। সঙ্গে সঙ্গে তিনি আবার পক্ষীরাজের গায়ে চাবুকের আঘাত করলেন। হীরামন রাজার কাণ্ড দেখে আতঙ্কে চিৎকার করে বলল, এ কি করলেন মহারাজ? হীরামনের কথা শেষ হওয়ার আগেই পক্ষীরাজ ঘোড়া মহারাজকে নিয়ে মুখ থুবড়ে এক জঙ্গলে পড়ল। এই রকম ঘটনায় মহারাজ হতবুদ্ধি হয়ে গেলেন। হীরামন মাথায় হাত দিয়ে বলল, মহারাজ এবার 3 মাস এই গভীর জঙ্গলে অপেক্ষা করুন। আগের মতো এই ঘোড়ার যত্ন আত্তি না করলে এ আর পক্ষীরাজের মতো উঠতে পারবে না। মহারাজ মাথায় হাত দিয়ে নিজের নির্বুদ্ধিতার জন্য আফসোস করতে লাগলেন। এমনই সময় একদল শিকারী সেখানে উপস্থিত হলো। তাদের মধ্যে আবার সেই দেশের রাজপুত্রও ছিল। রাজপুত্র এই গভীর জঙ্গলে রূপবতী কন্যাকে দেখে মুগ্ধ হয়ে গেল। রাজকন্যার সামনে গিয়ে রাজপুত্র বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। মহারাজ পাশে বসে রাজপুত্রর এই ধরনের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হুঙ্কার দিয়ে বললেন, কি এত বড় কথা? 7 সমুদ্র 13 নদী পার করে তবে আমি এই রাজকন্যাকে নিতে এসেছি, আর তুমি বাপু কোথাকার কে হে? বীর দর্পে রাজপুত্র বলল, আমি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী, আর আমি যা বলি তাই করি। বিনা যুদ্ধে যদি তুমি এই সুন্দরী কন্যাকে আমার হাতে তুলে দিতে না পারো তবে আমার সঙ্গে যুদ্ধ করো। মহারাজ রাজপুত্রের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। শুরু হলো যুদ্ধ। সে কি ভয়ানক যুদ্ধ! তাদের রণহুঙ্কারে পশু পক্ষীরা পালাতে লাগলো। রাজকন্যা পাশে দাঁড়িয়ে যুদ্ধ দেখছিল। তার মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল মহারাজ যেন জয়ী হয়। দীর্ঘ সময় যুদ্ধ করার পর রাজপুত্র মহারাজের কাছে অবশেষে হেরেই যাচ্ছিল। রাজকন্যার মুখে সেই সময় হাসি ফুটে উঠল। কিন্তু হঠাৎই একটা অঘটন ঘটে গেল। অতর্কিতেই ঘটে গেল ঘটনাটি। রাজপুত্রের 2 অনুচর রাজপুত্রের পরাজয় দেখে ঝাঁপিয়ে পড়ল মহারাজের ওপর। মহারাজ 3 জনের সঙ্গে যুদ্ধ করে পারবেন কি করে? একে তো বেশ কিছুদিন অনাহারে কাটিয়েছেন, তারপর এতটা পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছেন। মহারাজ ওদের সঙ্গে যুদ্ধে হেরে গেলেন। রাজপুত্র মহারাজকে প্রাণে মারল না। মহারাজের 2 চোখ অন্ধ করে সে রাজকন্যা ও পক্ষীরাজ ঘোড়াটিকে নিয়ে প্রাসাদে ফিরে গেল। প্রাসাদে ফিরে রাজপুত্র বলল, সুন্দরী, আমি আজই তোমাকে বিয়ে করতে চাই। রাজকন্যা কিন্তু মহারাজকেই বেশি পছন্দ করেছিল। কিন্তু একথা যদি রাজপুত্র জানতে পারে, রাজকন্যার মনে হলো
তাকে হয়তো বন্দি করে কারাগারে নিক্ষেপ করা হবে। বুদ্ধিমতী রাজকন্যা হেসে বলল, রাজপুত্র, তোমার বীরত্বে আমি মুগ্ধ, তবে 1 বছরের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি একটা ব্রত পালন করছি, শেষ হতে আর মাত্র 1 বছরই বাকি, তারপর তোমাকে আমি বিয়ে করব। আর এই 1টি বছর কোনো পুরুষের মুখদর্শন পর্যন্ত করব না, শুধুমাত্র এই অর্ধমৃত ঘোড়াটি আমার কাছে থাকবে। রাজপুত্র রাজকন্যার রূপে এতই মুগ্ধ হয়েছিল যে মনে মনে ভাবল, একটাই তো বছর, দেখতে দেখতে কেটে যাবে। রাজকন্যার ইচ্ছে অনুসারে রাজপুত্র রাজকন্যার জন্য আলাদা একটা প্রাসাদ তৈরি করে দিল। রাজকন্যা সেই প্রাসাদে পক্ষীরাজ ঘোড়াটিকে সুস্থ করে তোলার জন্য যত্ন আত্তি করতে লাগলো। হীরামন্ত তা তো বলেইছে, 3 মাস সেবা করলেই পক্ষীরাজ আবার আগের মতো চলতে পারবে। এক এক করে দিনগুলো কেটে যাচ্ছে, আর এদিকে রাজকন্যা মহারাজের কথা ভেবে ভেবে অস্থির হয়ে পড়েছে। কোথায় আছেন মহারাজ, আর হীরামণি বা কী করছে? রাজকন্যা প্রতিদিন বিকেলে প্রাসাদের ছাদে উঠে আকাশের চারিদিকে হীরামনের খোঁজ করত। ছাদের ওপর বাটিতে করে পাখিদের জন্য খাবার রেখে দিত, যদি হীরামন খাবারের সন্ধান করতে করতে এই প্রাসাদে এসে পড়ে। এদিকে মহারাজকে নিয়ে জঙ্গলে হীরামন তোতা পড়েছে মহা ফ্যাসাদে। সারাদিন ঘুরে ঘুরে হীরামন ফল সংগ্রহ করে মহারাজকে খেতে দেয়। ছোট ছোট ফলে কি মহারাজের পেট ভরে? দিনে দিনে মহারাজের চেহারা ভেঙে যাচ্ছিল। একদিন জঙ্গলে একদল পাখি হীরামনকে ডেকে বলল, হীরামন, সারাদিন হন্যে হয়ে ঘুরে কটা ফল পাবে, আমাদের সঙ্গে গেলে অনেক খাবার পাবে। হীরামন জিজ্ঞেস করলো, কোথায় যেতে হবে? একটা সুন্দর বাড়ি আছে, সেই বাড়ির রাজকন্যা প্রতিদিন সকাল বিকেল আমাদের জন্য ছাদে অনেক খাবার রেখে দেয়, তুমি যাবে সেখানে? হীরামন রাজি হয়ে গেল। পরদিন সকালে অন্যান্য পাখিদের সঙ্গে উপস্থিত হলো সেই বাড়িতে। সত্যি হীরামন দেখল বাড়ির ছাদে পাখিদের জন্য অনেক খাবার রেখে দিয়েছে। হীরামন ছাদের একপাশে সুন্দরী কন্যাকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে চমকে উঠল। মনে মনে ভাবল, আরে এ যে সেই রাজকন্যা। সঙ্গে সঙ্গে হীরামন রাজকন্যার কাছে গিয়ে বলল, কি গো, তুমি আমায় চিনতে পারছো? হীরামনের গলা শুনে রাজকন্যা তাকালো। এর জন্যই তো রাজকন্যার প্রতীক্ষা। রাজকন্যা হীরামনকে হাতে তুলে নিয়ে আদর করতে করতে বলল, হীরামন, মহারাজের খবর কি? মহারাজের কথায় হীরামন বিষণ্ণ সুরে বলল, ভালো নেই রাজকন্যা, দিনে দিনে শরীর ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে বললেই হয়। মহারাজের চোখটাও যে নষ্ট হতে বসেছে। রাজকন্যা হীরামনকে সান্ত্বনা দিয়ে বলল, এবার আমি যা বলবো মন দিয়ে শোনো। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আমাদের প্রাসাদের পাশেই একটি বড় গাছ আছে। সেই গাছে বাস করে এক বিহঙ্গম ও বিহঙ্গমী। তুমি তাদের তাজা বিষ্ঠা এনে যদি রাজার চোখে লাগিয়ে দিতে পারো, মহারাজ আবার তার চোখ ফিরে পাবেন। রাজকন্যার পরামর্শ অনুযায়ী হীরামন 7 সমুদ্র 13 নদী পেরিয়ে বিহঙ্গমী তাজা বিষ্ঠা নিয়ে এসে মহারাজের চোখে দেয়া মাত্রই চোখ ভালো হয়ে গেল। মহারাজ চোখ ফিরে পেয়ে হীরামন এবং রাজকন্যাকে মনে মনে ধন্যবাদ দিতে লাগলেন। তারপরই মহারাজ হীরামনকে বললেন, হীরামন, তোমার কথা না শুনে আজ আমার এই দুর্দশা, এবার বলো আমি কি করব? হীরামন মহারাজের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বুদ্ধি দিল। পরদিন সকালে হীরামনের পরামর্শ অনুযায়ী মহারাজ নিজের রাজপোশাক ত্যাগ করে ছেঁড়া ময়লা কাপড় পরে নিলেন। চাকরের পোশাকে সেজে মহারাজ গেলেন সেই সুন্দরী কন্যার প্রাসাদে। সুন্দরী কন্যা মহারাজকে দেখেই চিনতে পেরেছিলেন। মহারাজ রাজমাতার দর্শন প্রার্থী হয়ে বললেন, রানীমা, অনেক দিন না খেয়ে আছি, যদি আপনার প্রাসাদে কাজের একটি ব্যবস্থা হয় তবে দুবেলা দুমুঠো খেতে পারবো। রাজমাতার মন ছিল খুবই সাদাসিধে। তিনি বললেন, আহা বাছা, না খেয়ে আছো, ঠিক আছে, আজ থেকেই তুমি আমার প্রাসাদের ঘরদোর পরিষ্কার করো। হীরামনের পরিকল্পনা সফল হলো। মহারাজের ওপর রানীমা নির্দেশ দিল ভাবী পুত্রবধূকে দেখাশোনা করা আর প্রাসাদের ঘরদোর পরিষ্কার রাখার। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন হীরামন মহারাজ এবং সুন্দরী কন্যাকে চুপি চুপি বলল, মহারাজ, পক্ষীরাজ ঘোড়া সম্পূর্ণ সুস্থ। আগামীকাল সূর্য ওঠার আগেই আমাদের এই প্রাসাদ ত্যাগ করে চলে যেতে হবে। পরদিন ভোরে কাকপক্ষী টের পাওয়ার আগেই মহারাজ সুন্দরী কন্যাকে নিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চেপে বসলেন। বললেন, তুমি যদি সত্যিকারের পক্ষীরাজ ঘোড়া হও তবে আমাদের রাজপ্রাসাদে পৌঁছে দাও।
এই বলে মহারাজ পক্ষীরাজের গায়ে চাবুকের আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পক্ষীরাজ রাজপ্রাসাদ ত্যাগ করে সাঁই সাঁই করে আকাশের বুকে মেঘের আড়ালে ভেসে চলল। সূর্য ডোবার অনেক আগেই মহারাজ সুন্দরী কন্যাকে নিয়ে পৌঁছে গেলেন নিজের প্রাসাদে। তারপর শুভ দিন দেখে রাজকন্যার সঙ্গে মহারাজের বিয়ে হয়ে গেল। বাকি জীবন মহারাজ সুন্দরী রাজকন্যাকে নিয়ে সুখেই কাটাতে লাগলেন। একদিন মহারাজ হীরামন্ত তাকে বললেন, হীরামন, আজ যা কিছু আমার হয়েছে, যা কিছু পেয়েছি, সবই তোমার অবদান। তাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ, তুমি জন্ম জন্মান্তর আমার চিরসাথী হয়ে থাকো।